তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। ভাবুন তো একদিন আপনি সমুদ্রের পানির নিচে ড্রাইভ দিলেন। তখন আপনি পানির নিচে গিয়ে দেখলেন একটি অক্টোপাস। কিছুক্ষণ পরেই সেই অক্টোপাসটি আহত হলো। আপনি যখন দেখলেন যে সেটি আহত হয়েছে, আপনি সেটিকে সমুদ্রের উপরে নিয়ে আসলেন। পরে দেখলেন তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখে আপনি শক হয়ে গেলেন। অক্টোপাসের রক্ত যেটা বের হচ্ছে সেটি লাল নয়, বরং অন্য রঙের। এরপর আপনি একটি মাছ ধরে নিয়ে আসলেন এবং মাছ ধরে নিয়ে এসে বাসায় এসে আপনি যখন এটাকে কাটলেন তখন দেখলেন এর শরীরে কোনো রক্তই নেই, কারণ এর শরীর থেকে কোনো লাল রঙের পদার্থ বের হচ্ছে না। তো আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি বা শুনে এসেছি যে রক্তের রং মানে সেটি লাল, সেই লাল রঙের ব্যতিক্রম কিছু কি আছে? তো আসুন ভিডিওটি শুরু করা যাক এবং জানা যাক যে আমরা ছোটবেলা থেকে যেটা শিখে গেছি যে রক্তের রং মানে সেটি লাল, এটি কি আদৌ সত্য? তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটি জিনিস জেনে রাখা ভালো যে রক্তের কাজ হচ্ছে আমাদের শরীরের প্রতিটি অংশে অক্সিজেন বহন করা, কারণ অক্সিজেন ছাড়া আমাদের কোষ কোনোদিনই শক্তি উৎপাদন করতে পারে না। শক্তি উৎপাদন করার জন্য আমাদের কোষের অক্সিজেন প্রয়োজন। তো আমাদের শরীরে রক্ত পরিবহনের জন্য একটি বিশেষ প্রোটিন থাকে। এই প্রোটিনকে বলা হয় রেসপিরেটরি পিগমেন্ট। এই পিগমেন্টের মধ্যে থাকা ধাতু এবং গঠন নির্ধারণ করে রক্তের রং। আমরা মানুষ, আমাদের রক্তে থাকে হিমোগ্লোবিন এবং এই হিমোগ্লোবিনের কেন্দ্রে থাকে আয়রন। এই আয়রন যখন অক্সিডেশন যুক্ত হয় তখন আমাদের রক্ত লাল দেখায়। 1840 সালে জার্মান বিজ্ঞানী ফ্রিডরিখ হুরফেল্ড প্রথম হিমোগ্লোবিন এর ক্রিস্টাল দেখেছিলেন। তিনি রক্তকে শুকিয়ে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখার সময় কিছু অদ্ভুত লাল রঙের স্ফটিক দেখতে পান। তখন থেকেই প্রথম ধারণা জন্মায় যে রক্তের লাল রঙের পিছনে অবশ্যই কোনো একটি পদার্থ আছে এবং যেই পদার্থকে আজকে আমরা হিমোগ্লোবিন বলি। তো এখন আমাদের ইতিহাস জানা শেষ এবং কারণ জানা শেষ যে আমাদের রক্ত কেন লাল হয়। তো আসুন আমরা এখন আমাদের মূল টপিকে আসি। 1878 সালে বিজ্ঞানী লিওন ফ্রেডরিক অক্টোপাসের রক্ত নিয়ে পরীক্ষা করছিলেন এবং তিনি যখন পরীক্ষা করতেছিলেন তখন তিনি দেখেন যে এটি আমাদের চেনা রং, মানে রক্তের যে চেনা রং লাল নয়, বরং এটির রং হচ্ছে নীল। এরপর তিনি এই রক্ত নিয়ে আরো গবেষণা করার মাধ্যমে আবিষ্কার করেন যে আমাদের হিমোগ্লোবিনের মাঝখানে যেমন আয়রন থাকে, এই প্রাণীর আয়রনের বদলে রয়েছে কপার। এই পিগমেন্টের নাম দেওয়া হয় হেমোসায়ানিন। তো আমি বারবার বলতেছি পিগমেন্ট। আসলে পিগমেন্টটা কি? তো আসলে পিগমেন্ট সম্পর্কে জানা যাক। পিগমেন্ট হচ্ছে রক্তের মধ্যে থাকা একটি বিশেষ ধরনের রঞ্জক পদার্থ যা নির্দিষ্ট রঙের আলো তরঙ্গ শোষণ করে এবং বাকিটা প্রতিফলিত করে দেয়, যার ফলে আমরা বস্তুটিকে রঙিন দেখি এবং এই পিগমেন্টটি রক্তের রং নির্ধারণ করে। এখন এই পিগমেন্টের কাজ কি? তো এই পিগমেন্টের কাজ হচ্ছে এটি অনেকটা চুম্বকের মতন কাজ করে, অর্থাৎ এটি বাতাসের অক্সিজেনকে নিজের মধ্যে আটকে ফেলে এবং শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বহন করে নিয়ে যায়। এখন অক্টোপাসের এই রক্তের মধ্যে যে কপার থাকে, এই কপার যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন এই নীল রংটি আসে। যেমন আমাদের হিমোগ্লোবিন এর আয়রন যখন রক্তের অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন সেটি যেমন লাল দেখায়, তেমনি একইভাবে কপার যখন এই অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন সেটি নীল দেখায়। এখন একটি মজার ঘটনা বলি। হর্স শু ক্র্যাব নামে একটি প্রাণী আছে, যেই প্রাণীর রক্ত এই নীল রঙেরই। এই প্রাণীর রক্তে থাকে একটি বিশেষ ধরনের রাসায়নিক যা ব্যাকটেরিয়া শনাক্ত করতে পারে। এটি দিয়ে ভ্যাকসিন পরীক্ষা করা হয় যে ভ্যাকসিনে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পদার্থ আছে কিনা। আজ ওয়ার্ল্ডের প্রতিটি ভ্যাকসিন এই প্রাণীর রক্তের পরীক্ষার মধ্যে দিয়ে যায়, অর্থাৎ একটি সামুদ্রিক প্রাণীর নীল রঙের রক্ত আমাদের মানব জাতির জীবন বাঁচাতে সাহায্য করতেছে। এখন নাম্বার 2 হচ্ছে 1867 সালে রে ল্যাংস্টার সামুদ্রিক কৃমির রক্ত পরীক্ষা করতেছিলেন এবং এখানেও তিনি ব্যতিক্রম দেখলেন যে এই প্রাণীর রক্ত লালের বদলে অন্য রঙের, অর্থাৎ এই প্রাণীর রক্ত হচ্ছে সবুজ। যেহেতু এখানে রক্তের রং সবুজ এবং লাল রঙের থেকে আলাদা, তাই এখানে পিগমেন্টও আলাদা। এই পিগমেন্টের নাম হলো ক্রুয়োলিন। এটি কিছুটা হিমোগ্লোবিনের মতো হলেও এটির গঠন আলাদা। এটি কম অক্সিজেন যুক্ত স্থান যেমন কাদামাটি বা বালির নিচে ভালোভাবে কাজ করতে পারে, অর্থাৎ এটি এই ধরনের কম অক্সিজেন যুক্ত পরিবেশে বেশি কার্যকর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ ভেদে এখানে রক্তের পিগমেন্টটা বদলে যাচ্ছে। এবং এগুলো বাদেও কিছু প্রাণী আছে যাদের রক্ত বেগুনি, এমনকি গোলাপিও। এর উদাহরণ হচ্ছে পিনাট ওয়ার্ম এবং ব্র্যাকিওপড। এগুলো আগের দুইটা প্রাণীর মতনই সামুদ্রিক প্রাণী। এদের রক্তে থাকে হেমোলিথিন। এই প্রাণীর রক্তে হিমোগ্লোবিনের মতন আয়রন থাকলেও পিগমেন্টের ধরন পুরোই হিমোগ্লোবিন থেকে আলাদা, অর্থাৎ গঠন আলাদা। অক্সিজেন এই আয়রনের সাথে যুক্ত হলে রক্ত বেগুনি দেখায়, অর্থাৎ লাল রঙের মতো ধাতু একই কিন্তু এখানে গঠন আলাদা। তো এখন পর্যন্ত আমরা যে সকল প্রাণী দেখলাম এদের রক্তের রং যেমনই হোক না কেন, এদের রক্তে একটি রং আছে। কিন্তু অ্যান্টার্কটিকার বরফশূন্য পানিতে আইস ফিশ নামে এক ধরনের প্রাণী থাকে। এটি এক ধরনের মাছ। এই প্রাণীর রক্তে হিমোগ্লোবিন নেই, অর্থাৎ লাল রঙের উপস্থিতি, যার জন্য বোঝা যায় সেই প্রোটিন এখানে অনুপস্থিত। যেহেতু রং দেখানোর জন্য এখানে কোনো কিছু নেই, তাই এই প্রাণীর রক্তে কোনো রঙও নেই, অর্থাৎ এই প্রাণীর রক্ত পুরো স্বচ্ছ। এখন কথা হচ্ছে হিমোগ্লোবিন তো অক্সিজেন বহনের জন্য কাজ করে, কারণ হিমোগ্লোবিন ছাড়া তো অক্সিজেন শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া সম্ভব নয়। কিন্তু এখানে অক্সিজেন না থাকলে কোষগুলো শক্তি উৎপন্ন করে কি করে? হিমোগ্লোবিন না থাকার পরেও এই প্রাণীর বেঁচে থাকার কারণ হচ্ছে ঠান্ডা পানিতে অক্সিজেন সাধারণ তাপমাত্রায় পানি হতে বেশি পরিমাণে দ্রবীভূত থাকে। তাই এখানে যেহেতু অক্সিজেনের পরিমাণ বেশি, তাই কোনো পিগমেন্ট বাদেও
অক্সিজেন তাদের শরীরে ভালোভাবে পরিবহন সম্ভব হয়। এবং যেহেতু এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না, অর্থাৎ অক্সিজেনকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য কোনো কিছু নেই, তাই এদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড সাধারণত তুলনায় কিছুটা বড় হয়। যেহেতু পিগমেন্ট নাই, তাই অক্সিজেনের প্রবাহ বজায় রাখতে এই প্রাণীর হৃৎপিণ্ডকে সাধারণের তুলনায় অনেক বেশি রক্ত পাম্প করতে হয় এবং পুরো শরীরে এর প্রবাহ বজায় রাখতে হয়। এতক্ষণ যে আমি এতগুলো প্রাণীর রক্তের কথা বললাম, যে কোনোটির রক্তের রং আলাদা, কোনোটির রক্তের উপাদান আলাদা, তাহলে কি এদের মধ্যে কোনোটি উন্নত বা কোনোটি বেশি উন্নত বা কোনোটি অনুন্নত? আসলে রক্তের রং বা উপাদানের ভিন্নতা কোনো উন্নত বা অনুন্নত বিষয় নয়, বরং এরা শুধু বিভিন্ন সমস্যার ভিন্ন ভিন্ন সমাধান। কারণ আমাদের এই পৃথিবীর শুরু থেকেই একটি নিয়ম আছে যে পরিবেশ যদি দাবি করে, বিবর্তন সেটি তৈরি করে। যেমন মরুভূমি শিখিয়েছে প্রাণীদের পানি ছাড়া বাঁচতে, তেমনি মেরু অঞ্চল শিখিয়েছে প্রাণীদের ঠান্ডায় জীবন ধারণ করতে। প্রকৃতি নিয়মিত তাদের শরীরে এবং তাদের অভ্যন্তরীণ বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে তাদেরকে এইসব পরিবেশে বেঁচে থাকার জন্য উপযুক্ত করে তুলেছে। আমরা ভাবি রক্তের লাল রং স্বাভাবিক, হয়তো এটা স্বাভাবিক যে আমরা যেই পরিবেশে থাকি তার জন্য এটি স্বাভাবিক, কিন্তু অন্য প্রাণী ভিন্ন পরিবেশে থাকলে তাদের জন্য এই রক্তের রং বা রক্তের উপাদান উপযুক্ত নাও হতে পারে এবং তাদেরকে পর্যাপ্ত সুবিধা নাও দিতে পারে। তাই পরিবেশের কাছে রক্তের বিভিন্ন রং, যেমন নীল, গোলাপি, বেগুনি, সবুজ, এটি শুধু ভিন্ন ভিন্ন সমাধান। প্রকৃতি কোনোদিন একই সোজা পথে চলে না, সে সবসময় জিজ্ঞেস করে যে এই পরিবেশে এই সমস্যার সময় কোন সমাধানটি সব থেকে ভালো কাজ করবে। তাই এই পৃথিবীতে এই রক্তের এতগুলো রং এবং এই রং নিয়ে এত গল্প। বিজ্ঞান জগৎ আমাদের কল্পনার থেকেও বেশি রঙিন এবং সৃষ্টিকর্তার সৃষ্টি আমাদের কল্পনারও বাহিরে, যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় একটি লাইক দিতে পারেন। এবং ততক্ষণ পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।